আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞচার আলোচক। আমার ডান পাশে আছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, এবং সর্ব ডানে আছেন ডাক্তার জাহিদুর রহমান, গবেষক, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক, এবং আমার বাম পাশে রয়েছেন জনাব রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, এবং সর্ববামে রয়েছেন জনাব ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের প্রত্যেককে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে জানিয়ে রাখতে চাই সারা দেশেই নির্বাচনী হাওয়া বইছে, যেখানে আসলে একদিকে চলছে প্রার্থীদের বৈধতা এবং যেই প্রার্থিতা বাতিলের চূড়ান্ত পর্ব, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক জোটে চলছে ভাঙা গড়ার খেলা। সেই সাথে বিভিন্ন রাজনৈতিক কৌশল হিসেবে গুপ্ত এবং সুপ্ত রূপ ধারণের আলোচনাও ঘুরছে সারাদিন ধরেই। সেই কারণে আমরা আজকাল আলোচনার বিষয় ঠিক করেছি জোট বদল নাকি রং বদল। আমরা আলোচনা শুরুটা করতে চাই জনাব হাবিবুর রহমান হাবিবকে দিয়ে। এই যে নির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার এই পর্যায়ে জামাত জোটে আসলে ভাঙনের কারণটা কি? এই যে জামাত জোটে ভাঙন, ইসলামী আন্দোলনের সরে আসা, সেটা বিএনপিকে আলাদা কোনো সুফল বা বাড়তি সুবিধা দিবে বলে মনে করেন কিনা? না, এটা হলো আপনার বাংলা ভিশনকে আমার শুভেচ্ছা। বহুদিন পরে নতুন বছরে আমি আসিনি, এই জন্য নববর্ষ আমার কাছে এখন রয়ে গেছে। একটা দুর্ঘটনার কারণে আসতে পারি নাই। বাংলা ভিশনের দর্শক শ্রোতাদেরকে আমার শুভেচ্ছা, বিজ্ঞ আলোচক বৃন্দকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছে। আসলে জামাত জোটের ভিতরে যে ভাঙন ধরেছে, এটা ধরনের স্বাভাবিক। এটা অনৈতিক একটা জোট, এর কোনো ধারাবাহিকতা নাই। যেন কর্নেল লরির মতো একজন মুক্তিযোদ্ধা এখানে এসে ভিড়েছে শুধুমাত্র একটা আসনের জন্য। আবার এখানে আরও কিছু দল এখানে জুটেছে। এই যাদের আদর্শিক কোনো এখানেই নাই। যেমন বিএনপি জোটের সাথে আছে, আগে বিএনপি জোট জামাতের সাথে ছিল, তখন একটা অপশক্তির বিরুদ্ধে তখন একটা জোট ছিল। এখন তো দেশে অপশক্তি নেই। নির্বাচনকে ঘিরে তো রাজনৈতিক ঐক্য বা জোট তো হতে পারে, আপনি অনৈতিক জোট বলছেন কেন? অনৈতিক জোট হলো যে জামাতের যে জোটটা, সেই জোটটাকে অনৈতিক বলছে এই কারণে যে এই জোটের বিভিন্ন মেরুকরণ এখানে আছে, বিভিন্ন দলের মেরুকরণ আছে। এখন যদি কোনো একটা দল রাষ্ট্রীয় ক্ষমতা থাকতো এবং সেই জোটকে কোনোভাবেই যদি আলাদাভাবে পরাজিত করার সুযোগ না থাকতো, তখন সেই জোটটা হলে পরে মানে শত্রু মিত্র হিসেবে গ্রহণ করা যেত। এখন তো সেটা নেই। এখন দেশে মূলত কোনো দল তো রাষ্ট্র ক্ষমতায় নেই। অতএব আমরা যারা আসি তারা একটা নির্বাচন করলে, যেই আমরা আন্দোলনের মাঠে ছিলাম, আমরা যদি ক্ষমতায় যেই যাক না কেন, আমাদের আপত্তি হওয়ার কথা না। তো সেখানে চরমনায়ের সাথে যে জোটটা হয়েছিল জামাতের, তার আগে যদি বক্তব্যগুলি আমরা শুনে থাকি, চরমনায় বলতো যে কমিউনিস্টরা দেশ দখল করলে 100 বছর পরে সেখানে ইসলাম কায়েম হবে, কিন্তু জামাত যদি করে তাহলে সে দেশ ইসলামও থাকবে না, ওই যে মানে আরও যে সমস্ত মাদ্রাসাগুলি আছে সেই মাদ্রাসাগুলি থাকবে না, ইসলাম ধর্মই থাকবে না। আবার এরা বলতো চরমনে খাই কি, ও খাই কি, মানুষের কাছে টাকা নেয়, বাচ্চার টাকা দিলে মাথায় হাত দেয়, টাকা না দিলে হাত দেয় না মাথায়। এত কঠিন সমালোচনা ছিল, কিন্তু তারা এক হয়ে গেছিল। এখন তারা তাদের জায়গায় চলে গেছে। এখন দেখেন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, আমাদের একজন অনেকেই এমন উদ্ভট কথা বলতে, সূর্য আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে, শিক্ষকের আমাদের কথা শুনতে বাধ্য হবে, প্রশাসন আমরা যা বলবো তাই শুনবে, ধরবে। এর ভিতরে আমি একটা লোকের বিরুদ্ধে না বলেই পারি না, সেটা হলো আরাফাত রহমান কোকো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, মহান স্বাধীনতা ঘোষকের সন্তান, দেশের রাষ্ট্রপতির সন্তান, সেনাপ্রধানের সন্তান, বীরত্তমের সন্তান, সেক্রেটারি কমান্ডার সন্তান, প্রসেস কমান্ডার সন্তান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার সন্তান। আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজনও করেছেন, সেই হিসাবে 90% মুসলমান করে। তার ছেলে আরাফাত রহমান কবে মারা গেছে? এই বেহুদা, আমি এই ভাষাটা ব্যবহার করতে বাধ্য হলাম। আমির হামজা বলছে কো, এখন যদি কো উঠাই নেওয়া যায়, কু যদি লাগানো যায়, এবং দাদি যদি দাঁত না থাকে, তা সেটা কী হোক, কুকুর। তাকে বলে দিচ্ছে আমার পাবনা জেলায় কোনো জালসায় সে আসতে পারবেন না, এবং সে মাপ না চায়, মাপ চাইলে সে আসতে পারবে, মাপ চাইলে না চাইলে আসতে পারবে না। এবং পর্যায়ক্রমে অনৈতিকভাবে জালসা করে হাজার হাজার টাকা নেয়।
ইসলামের কথা বলে, ইসলাম ধর্ম বেচতে বলে নাই। 1 ঘন্টা ওয়াজ করে, তার আধা ঘন্টা সিনেমার নায়ক নায়িকা নিয়ে কথা বলে, জি গল্প করে, গুজব করে, তামাশা করে ইত্যাদি। হানিফ সঙ্গে যখন আনন্দ দিতে তো শেখার থাকছে, তাও না। তো সে একদিন বলেছে, এখন ইচ্ছা করলে 100 মহিলা আমার পিছনে লাইন ধরবে। সেই ধরনের একটা বেহুদা একটা আমির হামজা ও বা আমার পাবনা জেলা কোথাও হুম, তাকে জালসায় আসতে দেবে না, যদি মাপ না চায়। জি দ্বিতীয়ত কথা, এই সমস্ত ইসলামের নাম নিয়ে এই যে ভোট দিলে ভেস্তে যাওয়া যাবে, আল্লাহ পাক দাড়িপাল্লাকে জিতানোর জন্য দায়িত্ব নিয়েছেন, তাহলে কৃষ্ণ নন্দী তার দাড়িপাল্লা জিতানোর জন্য কে দায়িত্ব নিয়েছেন? এই অনৈতিক যে কথাবার্তা, এই সমস্ত কারণেই বলছি এই যে চরমনায় বের হয়ে গেছে। আরও যারা আছে তাদের ভিতরে কতক্ষণ অনেক ঐক্য থাকবে না থাকবে জানি না, এমনকি যারা ঐক্য গেছে একজনও জয়লাভ করবে না, তাদের হয়তো ভোট দেবে না, এমনও তো হতে পারে। জি জনাব রতন, আপনার কাছে একই বিষয় জানতে চাইবো, এই যে ইসলামী দলগুলোর মধ্যে যে এই সমন্বয় বা জোট গঠনের যে সম্ভাবনা দেখা দিয়েছিল, এবং অনেকেই বলছিলেন যে হয়তো এবার ইসলামপন্থীদের একটা বড় অংশ নির্বাচনে প্রভাব রাখবে, কিন্তু যেই জোটটা এখন ভেঙে গেল, এই ভাঙার ফলে আসলে বিএনপি কোনো সুবিধা পাবে কিনা, বা আপনিও কি এমন মন্তব্য করবেন কিনা যে আসলে এই ইসলামপন্থী যে দলগুলোর জোট, এটা কি অনৈতিক কোনো জোট? ধন্যবাদ। প্রথমে এইভাবে যদি দুটো বিভাজন করি, দেশের মানুষ সেটা মানবেন কিনা, যে একটা হচ্ছে ইসলামপন্থী দল, তাহলে বাকিটা কি ইসলাম বিরোধী দল, তাহলে এটা কি কেউ মানবেন? ফলে এইভাবে বলাটাও ঠিক না। যদি এরকম বলি, যেমন আমরা বামপন্থীরা যখন বলি, একটা হচ্ছে যে শোষণ বিরোধী দল, আর একটা শোষকের পক্ষের দল, আমরা বুঝতে পারি যে হ্যাঁ, কালো টাকার মালিকরা কোন দিকে, বড় ধনীরা কোন দিকে, কর্পোরেট হাউস কোন দিকে, মাল্টিন্যাশনালস এবং নিজের দেশের ন্যাশনাল পুঁজিপতিরা কোন দিকে, এটা একটা ক্যাটাগরি করা যায়। কিন্তু আপনি ইসলামপন্থী এবং ইসলাম বিরোধী এভাবে তো আর আপনি ক্যাটাগরি করতে পারবেন না। ধর্ম হচ্ছে ব্যক্তিগত বিশ্বাস, ধর্ম হচ্ছে মানুষের আবেগ, ধর্ম হচ্ছে মানুষের একটা সংস্কৃতিও। তো ফলে এগুলোকে তো আপনি ভোটের বাক্সে নিয়ে আসতে গেলে এখানে নানা ধরনের বিরোধ হবেই, এবং এই বিরোধটা আছে বলে ইরান এবং ইরাক 8 বছর ধরে যুদ্ধ করেছে, ইয়েমেন এবং সৌদি আরব তারা যুদ্ধ করছে। আচ্ছা, সিরিয়ার সঙ্গে যখন যুদ্ধ হয় তখন কুয়েত কোন পক্ষে যায়? কিংবা যদি বলি যে পাশাপাশি অনেকগুলো দেশ তারা একসঙ্গে একটা জোটও ঠিক মতো করতে পারে না, কিন্তু তাদের তো জনগণের একটা বিরাট অংশ ইসলাম ধর্মাবলম্বী। সিরিয়ার মানুষ বলে আমরা মুসলমান, তবে আমরা আবার সিরিয়ান। ইরানের মানুষ বলে আমরা মুসলমান, কিন্তু আমরা ইরানিয়ান, আমরা পার্সিয়ান। হ্যাঁ, ইরাকের মানুষ বলে যে আমরা মুসলমান, কিন্তু আমরা কিন্তু আবার ইরাকি, আমাদের একটা আলাদা সংস্কৃতি আছে। আমাদের ইসলামী পন্থী যে দলগুলো বা ইসলামিক দলগুলো, তাদের মধ্যেও কি এরকম? যেমন ইন্দোনেশিয়ার মুসলমান, সে কিন্তু তার ইন্দোনেশিয়ান সত্তাটাকে বিসর্জন দিয়ে আবার শুধু হয়ে যাবে না, এই জন্য অ্যারাবিয়ান এবং ইন্দোনেশিয়ানের মধ্যে ডিফারেন্স থেকে যাবে। ফলে এইগুলো আমরা বহুদিন ধরে আলোচনা করছি যে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করতে গেলে এই যে বিরোধ হয়, এটার নিষ্পত্তিটা হবে কিভাবে। পাকিস্তানের সংবিধান হতে 9 বছর সময় লেগেছিল, এবং সেই ক্ষেত্রে একটা বড় বিরোধ ছিল। বিচারপতি মনির তিনি চেষ্টা করেছিলেন যে মুসলমানের একটা সংজ্ঞা নির্ধারণ করবার জন্য, তিনি শত শত আলেমদের সাক্ষাৎকার নিয়েছিলেন, শেষ পর্যন্ত তিনি হাল ছেড়ে দিয়েছেন, একটা সংজ্ঞা নির্ধারণ করা গেল না সর্বসম্মত। ফলে আমাদের এখানে যারা রাজনীতিতে এই ধর্মটাকে বারবার টেনে নিয়ে আসে, তারা কখনো কখনো ধর্মীয় আবেগকে কেন্দ্র করে একটা ব্লক তৈরি করতে চায়। এইবার যেটা করতে চেয়েছিল যে বিএনপি ভার্সাস এইটা, যেহেতু আওয়ামী লীগ নেই ভোটের মাঠে, সেক্ষেত্রে যদি এদের মধ্যে স্প্লিট হয়, তাহলে নিশ্চয়ই স্বাভাবিকভাবে বিএনপিতে একটু সুবিধা হবেই। বিএনপি সেটা ইচ্ছা করে করেছে নাকি অনিচ্ছা করে করেছে, এটা হাবিব ভাইরা ভালো বলতে পারবেন। কিন্তু বিএনপির এখানে কোনো ভূমিকা আছে কিনা সেটাও হাবিব ভাইরা বলতে পারবেন। কিন্তু যা হলো তাতে তো আসলে ওই যে অল ভোট ইন ওয়ান বক্স, এটা যে কথা বলেছিলেন, জোটটা তো কিছুটা হলো দুর্বল হবে, কিছুটা দুর্বল হবে। আর সবচেয়ে যে বড় বিষয়টা হলো যে শুধু এটা না, এরপরে যেটা আসবে, তাহলে আপনার মাজারপন্থীরা কি করবেন? এরপরে আমরা যদি বলি যে হাটহাজারির মাইজভান্ডারি তারা কি করবেন? কিংবা আটরশির পীর
তাদের তো একটা বিরাট অংশ আছে, তারা তাহলে কি বলবেন? কিংবা যদি বলি আমরা যে চরমনের পাশাপাশি যেটা আরও অনেক ধরনের পীর, তাদের যে মুরিদরা আছেন, তারা কি করবেন? ফলে এরকম নানা প্রশ্ন তৈরি হবে। ফলে এই জোটটা, যেটা তারা একটা সম্ভাবনা দেখানোর চেষ্টা করেছিলেন যে সবাইকে একটা জায়গায় নিয়ে আসবেন, এবং এর মধ্যে দেখুন কতগুলো স্প্লিট হয়েছে। এনসিপিকেও তারা যখন নিতে চেয়েছিলেন, এনসিপির মধ্যেও একটা বড় অংশ না বলবো, একটা কিছু অংশ তো তারা বললেন যে তারা সেখানে যাবেন না। তার মানে সেটাও তো জামাতের জোটে যাওয়ার কারণে। হ্যাঁ, এই বিরোধগুলো আছে। ফলে আমরা মনে করি, আমরা আমাদের দল বাসদের পক্ষ থেকে মনে করি যে ধর্মকে কেন্দ্র করে যেখানেই রাজনীতিটা করার চেষ্টা করা হয়েছে, সেখানে নানা ধরনের মানে এইরকম বিরোধ হয়েছে, এবং এই বিরোধগুলো শেষ পর্যন্ত মানুষের যুক্তিবাদী মনটাকেও অনেক সময় দুর্বল করে দিয়েছে। ডাক্তার জাহিদুর রহমান, এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো যে এই যে ইসলামী আন্দোলন সরে আসলো, তারা এখন বলছে, মামুনুল হক আজকেও বলেছেন যে আসন নিয়ে সমঝোতার আর কোনো সুযোগ নেই, যদিও জামাত বলছে দ্বার উন্মুক্ত, তারা চাইলে যে কোনো সময় ফেরত আসতে পারে। এই যে আমরা একটা কথা শুনে থাকি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, শেষ মুহূর্তে কি আবার ইসলামী আন্দোলন আবার কি জামাতের জোটে ভিড়তে পারে? রাজনীতিতে শেষ কথা অন্তত ওনাদের থাকা উচিত। এখানে সেই জোটে একজন উপস্থিত আছেন, আমি মনে করি তাদের এটা থাকা উচিত অন্তত। মানে ওনারা পরে গেছেন, আগে যারা গেছেন তারা কিন্তু একটা ইডিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে গেছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সব ইসলামী ভোট একটা বাক্সে, তো ওনাদের শেষ কথা থাকা দরকার। ওনারা ইসলাম নিয়ে রাজনীতি করছেন, সুতরাং ওনাদের কথার মধ্যে এই দ্বিচারিতা থাকা উচিত না। গতকালের আগের দিন যেসব অভিযোগ করে তারা সরে গেছেন, জামায়াতের ন্যূনতম সম্মানবোধ থাকলে দরজা খোলা রাখা উচিত না? আবার ইসলামী আন্দোলনেরও যাওয়া উচিত না। কেন বলছি? তাদের প্রধান কারণ হচ্ছে জামায়াতে ইসলামী শরিয়া কায়েম করবে না, এটা স্পষ্টভাবে ঘোষণা। কারণ আসলে এগুলো না, আমি আসবো একটু পরে, কিন্তু তিনি মুখে আমাদের সামনে, জাতির সামনে যেটা বলেছেন, তিনটা কারণ। একটা হচ্ছে জামায়াতে ইসলামী শরিয়া কায়েম করবে না, তো তাহলে ইসলামী জোট কেন? ভ্যালিড কোয়েশ্চেন। সো ওনারা থাকবেন না। দুই হচ্ছে তারেক রহমানের সাথে গিয়ে জাতীয় সরকারে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন, তাতে একটা পাতানো নির্বাচন তিনি দেখতে পাচ্ছেন। অ্যান্ড ফাইনালি, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, জামায়াতের আমির নাকি ওনাদের আমিরকে ডেকে প্রথম আলোর করে একটা সার্ভে দেখিয়েছেন, যেখানে ইসলামী আন্দোলনের ভোট নাকি 0.1%। এটা ইনসাল্ট করা হয়েছে, আসলেই প্রচণ্ড ইনসাল্ট করা হয়েছে। এটা নিশ্চয়ই মিথ্যা বলেননি। তো এই ইনসাল্ট করার পর অবশ্য এতদিনও বা কেন দলে ছিলেন আমি আসলে সেটাও জানি না। সো এত কিছু দেখিয়ে ফেলার পর যেতে পারেন না, বিশেষ করে প্রথম কারণটা, সেটাকে আমি গুরুত্ব দিতে চাই। আপনি যখন একটা ইডিওলজিক্যাল দল করেন, তখন আপনি আসলে শেষ কথা থাকতে হবে। আমি মনে করি না তাদের আসলে আর ফিরে যাওয়ার সুযোগ আছে। আসলে ঘটনা কি? ঘটনা হচ্ছে এটা আমাদের সামনে দেখানোর চেষ্টা করা হচ্ছে এটা একটা ইডিওলজিক্যাল দল। এখন আমি আসছি, ফিরে যেতে পারেন কি? উত্তর হচ্ছে যেতে পারেন, কারণ ওনারা আসলে ইডিওলজিক্যালি কাজটা করে নাই। এটা আমি একটা প্রমাণ দিই। সব ইসলামী ভোট একই বাক্সে নিতে চান। জামাত কি ইসলামী দল ইসলামী আন্দোলনের চোখে? উত্তর হচ্ছে না, প্লেন না। একজন আরেকজনের সমালোচনা করেছে, সমালোচনা না, আমি এক্স্যাক্টলি বলছি, কমিউনিস্টদের হাতে দেশ চলে গেলেও ইসলাম পুনরুদ্ধার করা যেতে পারে, কিন্তু জামাতের হাতে গেলে কিয়ামত পর্যন্ত ইসলাম আর পুনরুদ্ধার করা যাবে না। যিনি এই কথা বলেছেন ইসলামী আন্দোলনের দ্বিতীয় প্রধান ব্যক্তি, তাকে খালেদ মহিউদ্দিন তার সাথে আরও কতগুলো মন্তব্য বলেছে, আপনি কি এগুলো ওন করেন? উনি বলেছেন উনি এগুলো ওন করেন। তো জামাত ইসলামের প্রতি নিউট্রালও না, তাদের পয়েন্ট অফ ভিউতে জামাত ইসলামের শত্রু। তো তার সাথে কিভাবে উনি একত্র হয়ে ইসলামের ভোট চাইতে পারেন? এটা একটা ট্রিক। এটি কোন নাটক? অবশ্যই। আমার কথা কি ভুল হচ্ছে তাহলে? আপনি বলছেন বৃহত্তর কোণ, আপনি তো জামাত ইসলামের শত্রু। তাদের পয়েন্ট, আমি আবার বলছি তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, তো জামাতের সাথে আপনি একত্র ইসলামের পক্ষে ভোট চান কেন? আপনার চেষ্টা থাকবে, উচিত হবে জামাতকে যে কোনোভাবে প্রতিহত করা, রাজনৈতিকভাবে বলছি, তাই না? আপনি যেহেতু সহি ইসলামী রাজনীতি করেন, আপনার দায়িত্ব হচ্ছে রাজনীতির মাধ্যমে জামাতের অপরাজনীতি, আবার বলছেন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, সেটাকে কমব্যাট করা। আপনি তার সাথে একত্র ভোট চাইতে গেছেন। আসলে সব ইসলামী দল একত্র হচ্ছি, সব ইসলামপন্থী মানুষ একত্র। ইসলামপন্থী বলতে আমি বোঝাই যারা ইসলামী শরিয়া বা শাসন চায়, সবাইকে একই বাক্সে আনার চেষ্টা। এটা একটা পলিটিক্যাল ন্যারেটিভ, এর মধ্যেও সততা ছিল না, এটা অসৎ ছিল চিন্তাটা। তারা কি শেষ মুহূর্তে এই যে জামাত থেকে বেরিয়ে গেল, এবার লাস্ট মোমেন্টে কি আবার বিএনপি থেকে জয়েন করতে পারে, মানে বিএনপির জোটে জয়েন করতে পারে? আচ্ছা, দুটো অপশন আছে। আমি বিএনপি তারা যেতে চাইতে পারেন। বিএনপির অত্যন্ত বড় স্টুপিডিটি হবে বিএনপি যদি এদেরকে নেয়। আর কারণটা একটু বলি, সেটা হচ্ছে তাদের এই যে শরিয়া ছাড়া প্রধান কারণে চলে আসে, এখন বিএনপি এখন একটা দলকে নিচ্ছে, আর বিএনপির এখন আর প্রয়োজন নাই, বরং তারা আলাদা নির্বাচন করলেই কৌশলগতভাবে ভালো। কারণ তারা এখন মাঠে পূর্ণ শক্তিতে থাকবেন। তারা এনসিপি জামাত জোট, জামাত এনসিপি জোট, এটা বলা বেটার,
তো তাদের ভোট কাটবেন এবং জামাত শরিয়া থেকে সরে আসছে, তারা ইসলামী দল নয়, এই প্রোপাগ্যান্ডা করবে। তবে আমি একটা ইন্টারেস্টিং জোটের কথা হঠাৎ করে মাথায় আসলো, আমি সার্চ করে দেখলাম 2001 সালে তখন ইসলামী আন্দোলনের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। তারা জাতীয় পার্টির সাথে জোট করেছিল, করে তারা 14টা সিটে জিতেছিল নির্বাচনে। জাতীয় পার্টির সাথে এবার জোট করা কঠিন, কিন্তু ওইরকম কোনো ডাইনামিক্স যদি তৈরি হয় তখন জামাত এনসিপি জোট সমস্যায় পড়বে বলে মনে হয়, যদি হয় আর কি, আমি জানি না। বিএনপির সাথে যাওয়ার সম্ভাবনা আমি দেখি না। জি, ফরিদুল হক, আপনার কাছে এই বিষয়ে জানতে চাইবো, এই যে আপনারা এনসিপি জামাতের সাথে জোট করেছেন, আমরা বড় একটা দল ইসলামী আন্দোলন এই তাদের জোট থেকে সরে গেল, আপনারা তো আসন সমঝোতার ক্ষেত্রে প্রায় 30টি আসন পেয়েছিলেন, এখন কি যেহেতু একটা বড় জোট সরে গেল সেই জায়গায় আপনারা আরও বেশি কিছু আসন চাইবেন কিনা? আর সেটা তো নিশ্চয়ই, এখন যেহেতু একটা বড় মানে কি বলে, ওনারা তো বেশ কিছু আসন চেয়েছিলেন এবং সর্বশেষ সমঝোতায় সম্ভবত 53টা আসন ফাঁকা রাখা ছিল। এখন ওনারা যদি ওই আসনগুলোতে জোটের সাথে নির্বাচনে না করেন, না 53টা দেয়া হয়েছে, 47টা মানে ফাঁকা রাখা ছিল। আচ্ছা 53-47 কিছু হ্যাঁ, একটা। হ্যাঁ, তো 47 ওইখানে তো স্বাভাবিকভাবেই তো এই আসনগুলো আবার ডিস্ট্রিবিউট হবে, জোটের পক্ষ থেকে তো বলাও হয়েছে যে এগুলো আবার নতুন করে রিডিস্ট্রিবিউট হবে। তো সেখানে স্বাভাবিকভাবে আমরাও তো কিছু বেশি আসন মানে কি বলে যে চাওয়া কিংবা পাওয়ার জায়গাতে আছি। খুব স্বাভাবিক। কিন্তু এই জায়গায় আরেকটা জিনিস জানতে চাইবো, একটা বড় দল যখন একটা জোট থেকে সরে যায়, 11 থেকে এখন 10 হয়ে গেল, তারা সরে যাওয়ার কারণে কি আপনারা জোটকে একটু দুর্বল ভাবতে শুরু করেছেন? এটা আসলে দুর্বল মানে এই ভোটের এই ভোটের দুর্বল মানে ভোটের অঙ্কের দুর্বল সবলের ব্যাপারটা খুবই মানে ইন্টারেস্টিং। এটা ডিপেন্ড করে যে ধরেন কখনো কখনো যোগ দিলে বাড়ে, কখনো কখনো যোগ দিলে কমে, আবার কখনো কখনো যোগ দিলে কমে, কখনো কখনো যোগ দিলে বাড়ে। যেমন আমি নিজের বিপক্ষে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার নিজের অ্যাসেসমেন্ট হচ্ছে, আমাদের অনেকেরই অ্যাসেসমেন্ট, যে কারণে আপনি জানেন যে আমরা এই জোট হওয়ার সময় এনসিপির পক্ষ থেকে যারা বিরোধিতা করেছে, আমরা কিন্তু আমিও তাদের একজন। আমরা কিন্তু আমাদের হিসাব হচ্ছে যে জোট হওয়ার কারণে এনসিপির ভোটও কমবে। তো এটা ওই যে জোট হচ্ছে, জোটের ওইখানেও ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা আছে, কারণ এনসিপির যারা সমর্থক এবং এনসিপির যারা ভোটার, তারা মাত্র নতুন একটা দল, স্বাভাবিকভাবে সে এত লয়াল হয়ে ওঠে নাই যে আমি যেদিকে যাব সে সাথে সাথে আমার সাথে চলে আসবে, এটা হওয়ার সম্ভাবনা কম। আবার এইখানে বিষয়টা ডিফারেন্ট হতে পারে। যেমন ধরেন ওই যে জাহিদ ভাই যেটা বললেন, হাবিব ভাই যেটা বললেন, যে জামাত এবং ইসলামী আন্দোলনের যে ঐতিহাসিক যে ফেরকাগত যে বিরোধ, এই বিরোধের কারণে হয়তোবা কিছু লোক জামাত এবং ইসলামী আন্দোলন একসাথে থাকাতে তারা ভোট দিত না। এখন যেহেতু তারা আলাদা হয়েছে, তারা এখন আবার ভোটে আসবে, এই পক্ষকে ভোট দেবে। সো বিষয়টা ডিসাইড করা খুব কঠিন। এখানে যে কোনো কিছুই হতে পারে, পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। জি, জনাব হাবিব, আপনার কাছে জানতে চাইবো যে এই যে একটা বড় জোটে ভাঙন, সেটা নিশ্চয়ই বিএনপিকে হয়তো কিছুটা সুবিধা হয়তো দেবে, যেটা জনাব রাজিকুজ্জামান রতন বলছিলেন। কি কারো আবার ইঙ্গিত হচ্ছে একটু যে এই জোটটা ভেঙে গেল বা একটা দল সরে গেল, এর পেছনে হয়তো বিএনপিরও রোল থাকতে পারে। আসলে কি বিএনপি এরকম কিছু রোল থাকতে পারে? একদমই না। আর আমরা এই দল জোট ছিল তাতেও আমরা আতঙ্কিত ছিলাম না, জোট এখন নেই তাতেও আমরা খুশিও না। জামাত ইসলাম এখন ইসলামিক দল না, তাদের এখন অঘোষিত আমির কৃষ্ণ নন্দী বলেছেন যে জামাত ইসলাম ইসলামিক দল না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম একটা দল, ইসলামিক দল অঘোষিত আমিরই বলবো আমি, ওনার কখনো তো চলছে। তো এখন জামাতকে আমি ইসলামিক দল মনে তো করিই না। ইসলামের যত ধরনের বিরোধিতা করা দরকার, যত ধরনের আপনার মুনাফিকের কথা বলেন, শিরিক কথা বলেন, সবগুলি বলে, তার বেশ থেকে কেনা বসা জিনিস একদম পরিষ্কার বলছে। জামাতে ভোট দিল এই আমির হামজা কি বলছে, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সব হবে, একটা ভোট জামাত ইসলামকে তাই হবে। এদেরকে মুসলমান বলা যায়, মানুষও তো বলা, মানুষও বলতে চায় এখন প্রথম। তারপরে বলবো এরা প্রকৃতই তো মানুষ না। মানুষ হলে যখন দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, তখন বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে জনপদ তছনছ করে দিয়েছে। আমার দেশের মা বোনদেরকে শান্তি কমিটিকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে। এখনও তারা সাভার জাতীয় স্মৃতিসৌধে যায় না, শহীদ মিনারে যায় না, অনেক আগের থেকে যায় না, তারা তো হয়তো অন্যভাবে তারা নেয়। তো সেই একটা অনৈতিক দল প্রতিদিন একটা গল্প বানাচ্ছে। আমার লোক যেন গল্প বলতেছে, আসেন আওয়ামী লীগের ভাইয়েরা জামাতে জয়েন করেন, আপনাদের কেউ চোখ তুলে তাকে রয়েছে, চোখ তুলে ফেলা হবে, আসেন আমরা আপনাদের নিরাপত্তা দেবো। এমন প্রতিদিন যেসব কাহিনী বানাচ্ছে তারা,
মানুষ শুনতে শুনতে ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে এবং বাড়িতে বাড়িতে গিয়ে যে চোরে কোরআন শরীফ নিয়ে যায়। আমি খুব মজা করে বলি আমাদের মেয়েদের সম্বন্ধে, ভাই তোমরা কি স্বামী ছাড়া বেচতে চাও? স্বামী কষ্ট করে টাকা জোগাড় করে, সেই টাকা স্বামীকে না জানি ইয়ানত দিয়ে আসে এবং সেখানে বলা হয় যে টাইল ফেলে ভোট দিয়ে তুমি বেচতে যাও। একবার 2টা ভোটের কথা, 2টা বেচতের কথা বলে, একটা বেচের কথা বলে। তো এই যে মেয়েদেরকে এখানে অনৈতিক বানাচ্ছে, স্বামীর টাকা চুরি করা শেখাচ্ছে, ও না বুঝে বেস্টে কিনতে যাচ্ছে। এর চেয়ে খারাপ আর কিছু আছে? না, আপনি যে এখানে বেস্ট ও দুর্যোগের কোনো ব্যাপার আছে এখানে? তো বলেন। আপনি যে ঘুরে ফিরে এই দলটাকে অনৈতিক দল বলছেন বা অনৈতিক জোট বলছেন, আমি তাহলে কেন নিয়েছিলাম? আপনি আরেকটি কথা বলছেন যে আমির হামজা যদি কোনোভাবেই তার ভুল স্বীকার না করে বা ক্ষমা না চায়, তাকে তার জায়গায় ফিরতে দেওয়া হবে না। এইটা আপনি তো একটা নির্বাচন আসনে নির্বাচনও করছেন, এটা কি আরেকজনকে এক ধরনের হুমকি দেয়া না? হুমকি না। আমি 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 আমার বিরুদ্ধে বলুক, আমার বিরুদ্ধে আমির হামজা অনেক কথা বলছে, আমার নাম ধরে বলেছে, আমার নাম ধরে বলে কোনো আপত্তি নাই। আরফার রহমান কোকু আজকে অনেক বছর আগে নির্মমভাবে একটা মানে কি বললো ফ্যাসিস্টের, ওরা সামরিক কায়দার একটা ফ্যাসিস্টে তারা নিহত হয়ে আহত হয়ে মারা গেলেন। তার নাম কেন নিয়ে আসবে সে? ম্যাডাম খালেদা জিয়া সর্বোচ্চ সম্মানে পৃথিবীতে জানাতেন কিনা, তাকে স্মরণ করতে চায় না, তারেক রহমানকে নিয়ে তো করেই, এমনকি জিয়া রহমানকে তো জিয়া রহমানকে চায় না। আমির হামজার ব্যাপারে আমি পার্সোনাল আমার ব্যাপারে অনেক কথা বলছে সে। আমি তাকে আমার পাবনা জেলা তাকে কোনো যাচা করতে দেবো না যদি সে মাপ না চায়, ক্ষমা না চায়। আরো বড় করতে আমি আসবে কেন? কত বড় খারাপ জঘন্য, ও তো মুরতাদ, ও তো মুসলমানই বলা যাবে না। একটা মৃত মানুষ, একটা সন্তান মারা গিয়েছে, একটা রাষ্ট্রপতি সন্তান, এত বছর পর তাকে বলতে পারে কো যদি উঠে যায়, কু যদি লাগান তা কী হয়? কু। তারপর যদি বৃদ্ধ দাদি থাকে তা কুকুর। ওকে তো জ্যান্ত কবর দেওয়া উচিত। তো যে কথা বলছে একটা মৃত্যু মানুষকে নিয়ে এত বড় অপরাধ করছো, তো জ্যান্ত কবর দিলে তো শাস্তি শেষ হবে না। আর যে সমস্ত কথাটা জালসা করে বলে কোন নায়িকা তার জন্য পাগল হয়েছে, এই সমস্ত কথা হলো বলেন। তারপর তার জিনিস ছোটো, জিনিস বড়, এ কী বলে এগুলি? এগুলোর মানুষের টাকা দিয়ে। আর তারপর বড় কথা হলো এই সমস্ত বদমাইশগুলি টাকার বিনিময়ে জালসা করে 1,50,000, এবং তার আবার হেলিকপ্টার ভাইজে নিয়ে লাগে, আর খাওয়ানোও লাগে সেই মতো। কয়েকদিন পরে না বলে যে ওই থেকে চায়না থেকে চাইনিজ আসে, চাইনিজ খাবো না। এই রকম অনৈতিক দল। তার সাথে আমার ভাই যে কথা বলেন ফরিদুল যেটা বললেন, আমার কিন্তু তাদের প্রতি 100% আমার কী বলে আমার মানে সহানুভূতি ছিল। জি, জামাতের বিরুদ্ধে যখন তারা কথা বললো মানে সঠিক, এটা সামনে বিশেষ করে বাংলাদেশকে এরা সামনে এগিয়ে নিয়ে যাবে। যখন জামাতের সাথে এরা গেল, এরা জামাতের সাথে না গেলে এরা অনেক ভোট পেত, ওদের দ্বারাই অনেক ভোট পেত। এখন তো ওদের ভোটের হিসাব থাকবে না। 30টা ভোট পেয়ে ওদের উচ্চ কক্ষেও যদি আমাদের আছে, উচ্চ কক্ষগুলো অন্তত 5-7টা সিট পেত, কয়েক লক্ষ ভোট পেত তারা। এখন তাদের ভোটের তো হিসাব থাকবে না। যে বিষয়টি আরেকটু জানতে চাইবো ছোট করে, যে কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল হলো, সেখানে এনসিপির হাসনাত আবদুল্লার প্রার্থিতা বৈধতা ঘোষণা করা হয়েছে। এই যে আপনারা একটা বড় একটা দল, নিঃসন্দেহে সব কিছু গুছিয়ে আপনারা আবেদনটা করে থাকেন, সেই জায়গায় আপনার দলের এত বড় একজন নেতা তার প্রার্থিতা বাতিল হলো, এটা কি বিএনপির নৈতিক পরাজয় বলে মনে করেন কিনা? না, এটা বিএনপির নৈতিক পরাজয় না। মঞ্জুর হাসান মানুষের বিচার হওয়া উচিত। মানুষের মরণোত্তর বিচার হয় না, এর বিচার হওয়া উচিত। আর আমি খুব একটা অখুশি এই কারণে হাসনাত আবদুল্লাহর বডি ল্যাঙ্গুয়েজ যতই খারাপ হোক, ও আন্দোলনে ছিল, ও যদি জয়লাভ করে তাহলে আমি খুশি হব। জামাত যদি থাকতো তাহলে আমি বিরোধিতা করতাম, কিন্তু ও যদি জয়লাভ করে আসে আমার বিরুদ্ধে কোনো আপত্তি না। তাও আন্দোলনে একদম জিতে আস, যখন ওদের দিচ্ছিল না কী বলে নিবন্ধন এবং রেজিস্ট্রেশন, আমি সবচেয়ে বেশি ফাইট করেছি। কেন দিবেন না? সব ব্যাপারে সব কিছুকে ধরতে হয় না, মানে এক্সেপশনাল কিছু ব্যাপার থাকে। ওদের অফিস নেই, আদালতের লোক নেই, দোল নেই, কিছু নাই, ওরা রেস্টুরেন্ট আছে দিয়ে দেন। ওদের কোনো ওরা চাই সাপলা কোনি দেন, যা দেন না কেন, দিলে তার ভোট তো আর দিয়ে দিচ্ছেন না, সমস্যা কী? এত হামলা কত এক্সেপশনাল কিছু থাকে তো, ওরা আন্দোলন করেছে সেই কারণে ওদের দিতে হবে। তাই কুমিল্লায় বলতেছি আমি মঞ্জুর হাসান মিন্টুর বিচার দাবি করতেছি সাংঘাতিকভাবে। পাশাপাশি হাসনাত আবদুল্লাহ যেটা মাঝখানে অন্য কেউ যেন না আসে, এইটা আমি বলবো। আমি ভোটারদেরকে বলবো অন্য কেউ বানাতাম নাও, তো এদের জামাত থাকলে আমি কিন্তু ওইটা বলে লাগতাম কিন্তু তার বিরুদ্ধে। জি, হ্যাঁ,
ডাক্তার জাহেদ, আপনার কাছে এই আজকে আমরা দেখেছি প্রার্থীতা ফেরতের যে শুনানি হয়েছে সেখানে সিইসির সামনে আইনজীবীদের এক ধরনের হট্টগোল হয়েছে কুমিল্লা 4 আসনের এই প্রার্থিতার বিষয়গুলো নিয়েই। আর যেই কথাটা জনাব হাবিব বলছিলেন যে আসলে এই প্রার্থিতা যার বাতিল হয়েছে সেখানে তার বিচার হওয়া উচিত, আপনি কি এরকম কিছু মনে করেন যে একজন প্রার্থী তার নানা ধরনের দুর্বলতার কারণে যে প্রার্থীতা বাতিল হয়ে যায় তার বিচার চাওয়া কি তার নিজের দলের পক্ষ থেকে এরকম করা উচিত? নাহলে দ্বৈত নাগরিক নিষিদ্ধ সেরা করলো কেন, অন্য কেন হতে পারে? আমি ধরুন ভুল কিছু বিভিন্ন রকম ভুল আছে, মানে সংসদ সদস্য হওয়ার যে ক্রাইটেরিয়া সংবিধানে লেখা আছে দ্বৈত নাগরিকত্ব থাকলে সেটা হবে না, এটা দলকে প্রতারণা করা। কারণ খেয়াল করুন এখানে কিন্তু একজন প্রার্থী থাকতে পারতো, এখন নতুন করে মনোনয়নপত্র দেওয়ার সুযোগ নেই। সো আপনি বুঝুন একটা দলকে কতটা ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। সো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত বলে আমিও সিরিয়াসলি মনে করি, এটা দলকে প্রতারণা করে না, আই রিপিট। এখন বিএনপির এই ব্যাপারে দায় কি আছে? আসলে আপনি 300 প্রার্থীর এগুলো পারবেন না নিজে এখন এক প্রাথমিক যাচাই বাছাই করে দেয়া, এটা আপনার পক্ষে সম্ভব না। আর এত বড় একটা দল, তার যিনি এমপি হতে যান তার তো একটা দায়িত্বশীলতা থাকতে হবে। কিন্তু আমরা তো অনেক জায়গায় দেখেছি বিএনপি তাদের প্রার্থিতা পরিবর্তন করেছে, মনোনয়ন পরিবর্তন করেছে। এই মাঝামাঝি অবস্থায় এসে কি তারা কি এই সুযোগ নীতি কাজে লাগাতে পারতো? এখন আর পারতো না। এখন ওই যে সমস্যা যেটা হচ্ছে মনোনয়নপত্র সাবমিশনের ডেট Submission শেষ। আগ এখন পর্যন্ত। যদি এটা যদি হয় কখনো কখনো কি হয়, দ্বৈত নাগরিকত্ব এত অবভিয়াস ব্যাপার, এটা ধরা পড়লে আপনার আর কোনো সুযোগ নাই। কোনো জিনিস আছে, কিছু কিছু ছোটখাটো প্রবলেম আছে, ঋণ খেলাপি নিয়ে বা ক্রেডিট কার্ডের একটু বকেয়া ছিল, এই টাইপের ঘটনায় বাতিল হয়েছে। তখন করে কি, অল্প প্রবলেম আছে তখন আগে থেকে জেনে এটা দল তখন আরেকজনকে দিয়ে রাখে। এরকম কিছু তো এই ক্ষেত্রে হয় নাকি? আবারও বলছি এটা খুবই অবভিয়াস, এটা কনস্টিটিউশনালি আপনি এটা করতে পারেন, এটা বার আছে। তো এটা যখন করেছে সেই ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত হবে। কারণ এটা ভবিষ্যতে একটা, মানে আমরা প্রায় কেন ব্যবস্থার কথা বলি, এটা ভবিষ্যতের জন্য একটা সিগন্যাল যে আপনি এই কাজটা করতে পারেন না, দল একটা নজির স্থাপন করতে হবে। জি, জনাব রতন, আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গে জানতে চাইবো। আমরা যে জোটে ভাঙনের কথা আলাপ করছিলাম, আমরা রং বদলের কথা আলাপ করছিলাম, যেখানে আজকে তারেক রহমান একটা চমৎকার কথা বলেছেন, কেউ কেউ রাজনৈতিক কৌশল হিসেবে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করে থাকে। এটা আসলে কাদেরকে মিন করেছেন? কারা এই গুপ্ত সুপ্ত রূপ ধারণ করে রাজনীতিতে রাজনৈতিক কৌশল একের পর এক পরিবর্তন করে যাচ্ছে? যাদেরকে গুপ্ত বলে বলা হয় তারা এখন আর গুপ্ত নেই, তারা প্রকাশ্য, এবং সবাই জানে কাদেরকে গুপ্ত বলা হয়। যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার, সেই ছাত্রলীগেরই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা ছিলেন। কিংবা যে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের দল বলে খুবই রাস্তায় চিৎকার হচ্ছে, সেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাদেরকে তাদের আশ্রয় দেওয়ার জন্য তারা আমন্ত্রণ জানাচ্ছে এবং সুরক্ষা দেওয়ারও কথা বলছেন। হাবিব ভাই যেটা উল্লেখ করলেন, দায়িত্ব নিচ্ছেন। তো ফলে এতদিন কোথায় ছিলেন সেটা আমরা তো দেখি, তারা কখনো হেলমেট মাথায় ছিলেন। তো এটা এখন প্রকাশ্য সবার কাছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতনের মুখে বামপন্থীদের ছাত্র সংগঠনগুলোও কাজ করতে পারে নাই, হলে থাকতে পারেনি। তাহলে ইসলামী ছাত্র শিবিরের নেতারা কিভাবে থাকবেন? তো এইগুলো প্রশ্নগুলো প্রকাশ্যে গোপনে সব জায়গায় হচ্ছে। এটা তাদের একটা কৌশল ছিল, তারা বলছেন হ্যাঁ একটা রাজনৈতিক দল, সেটা তাদের কৌশল। একই কৌশল কি আওয়ামী লীগ বা ছাত্রলীগের, তারাও কি এখন সেই কৌশল অবলম্বন করে জামাত বা অন্য কোনো দলে গুপ্ত বা সুপ্ত হিসেবে থাকতে পারে? একটা জিনিস খেয়াল করবে, রাজনীতিতে কারো কাছে যেটা কৌশল আরেকজনের কাছে সেটা আত্মঘাতী সিদ্ধান্ত, কারো কাছে যেটা কৌশল আরেকজনের কাছে সেটা নীতিহীনতা। ফলে কে কোনটাকে কৌশল বলছেন আর কে কোনটাকে নীতি বলছেন, এইটা কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিচারে আমাদের দেখতে হবে। এখন যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা একটা গণতন্ত্র পাওয়ার জন্যই 15 বছরের লড়াই ছিল, এত জীবনদান আত্মত্যাগের পরে আমরা সেই সমাজটা পাবো না কেন? কেন আমরা কৌশলের মারপ্যাচে সব কিছুকে আটকে রাখতে চাইব? কেন আমরা রুচির মানটাকে নামিয়ে দেব? দেখুন এবারের অভ্যুত্থানের পরে সবচেয়ে দুঃখজনক ঘটনা যেটা, যে তরুণরা অভ্যুত্থানের সামনের কাতারে থাকলো, অকাতরে গুলি খেলো, তাদের মুখের ভাষাগুলো একটু দেখুন তো। তাদের কেউ কেউ এমন এমন ভাষায় বক্তৃতা করে যেটা রাজনীতিতে এটা কিন্তু একটা মানে অবিশ্বাস্য ব্যাপার। মানুষ মুখ খারাপ করে কথাবার্তা অনেক সময় বলে, কিন্তু সেটা কি পাবলিকলি এভাবে বলতে পারে?
রাজনৈতিক দলের নেতাদেরকে, ছাত্র নেতাদেরকে দেখে তো মানুষ শিখবে অনেক কিছু। তারা মনে করে যে তারা একটা ওপেন ইউনিভার্সিটির মতো, যে রাজনৈতিক দলের নেতারা যেটা বলে, জাহিদ ভাই এখন যে কথাটা আলোচনা করেন, সবাই মনে করে তিনি বেশ পড়াশোনা করে কনস্টিটিউশন সম্পর্কে তারা অনেক জ্ঞান বুদ্ধি আছে, তার কাছ থেকে একটু শুনে নেই। হাবিব ভাই তার দীর্ঘদিনের রাজনৈতিক মানে প্রজ্ঞা থেকে তিনি একটা কথা বলছেন, মানুষেরা খেয়াল করে, তার কর্মীরা খেয়াল করে, সাধারণ মানুষ খেয়াল করে, যাচাই বাছাই করে, যারা ভোট দেয় তারাও খেয়াল করে, যাদের ভোট নেই তারাও খেয়াল করে। এবং যদি আমাদের এখন এনসিপি নেতারা, ফরিদ সাহেবরা, তারা যখন বলেন, মানুষ আবার দেখতে চায় যে তরুণ নেতারা কি বলতে চায়। ফলে আমরা যখন কোথাও একটা কথা বলি, খেয়াল রাখতে হবে যে আমরা যে কথাটা বলি অসংখ্য মানুষ সেটা শুনছে। আমাদের ভাষা, আমাদের দেহভঙ্গি, আমাদের বাক্য গঠন, কিংবা কখনো কখনো আমাদের প্রতিপক্ষকে কিভাবে আমরা ট্রিট করছি, এগুলো কিন্তু ধীরে ধীরে সঞ্চারিত হয় দেশের মধ্যে। এই জন্য বলে পলিটিশিয়ানস আর দ্য গার্জিয়ান অফ এ সোসাইটি। তারা পথ দেখায়, তারা অভিভাবকের ভূমিকা পালন করে। এবার অভ্যুত্থানের পরে অশ্লীল গালিগালাজ এটা একটা বিষয় হয়ে দাঁড়ালো। ফলে সব মিলিয়ে আমরা যেটা মনে করি, রাজনীতিতে যে গুণগত পরিবর্তনটা আমরা প্রত্যাশা করেছিলাম, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল, টাকা পাচারের বিরুদ্ধে লড়াই ছিল, দিনের ভোট রাতে করা থেকে শুরু করে ভোট জালিয়াতির বিরুদ্ধে একটা লড়াই ছিল, আর সবচেয়ে বড় লড়াই ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই। মানে কি? মর্যাদা প্রতিষ্ঠার লড়াই। কাউকে বৈষম্যের মানে আঘাত দেওয়া মানে তার আসলে মর্যাদার উপরেও আঘাত দেওয়া। একই কাজ দুইজন করছে, একজনকে যদি টাকা কম দেওয়া হয়, শুধু কিন্তু টাকা কম দিয়ে ঠকানো হয় না, তার কাজটাকেও মূল্যায়ন করা হয় না এবং তার মর্যাদাকেও আঘাত করা হয়। ফলে এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে কিন্তু একটা মর্যাদা প্রতিষ্ঠার স্বপ্নটা ছিল, সেটা কিন্তু খুব ভালোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এবার। জি, জনাব ফরিদ, আপনার কাছে জানতে চাই যে এই যে কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেল, যেখানে হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়েছে, এটাকে নিঃসন্দেহে আপনাদের প্রাথমিক বিজয় বলা যায়। কিন্তু যেই বিষয়টি জানতে চাইব, আপনারা শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রেই পক্ষপাতিত্ব করছে। এই যে সিদ্ধান্ত তারা আজকে দিয়েছে, বিএনপির মতো বড় দলের প্রার্থীর বৈধতা তারা বাতিল করে দিয়েছে, এরপরও কি বলবেন নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে? নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের ব্যাপারটা তো একটু পরে বলতেছি। আমি এর আগে একটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে যে বিজয় যদি আপনি বলেন, মানে আমাদের, মানে আপনি কি আসলে এনসিপির বিজয় বলতে চাইছেন? এনসিপির বিজয় আমরা এটাকে এনসিপির বিজয় হিসেবে দেখি না। আমরা এটা এখানকার যাদের নাম ডাক নেই, এই ধরনের মানুষ যারা, আর যারা ব্লাডি সিভিলিয়ান, তাদের বিজয় হিসেবে দেখি। কারণ এইখানে আমি কথাটা অনেক জায়গায় অনেকবার বলছি যে এখানে 30-এর দশকে যখন জমিদারি প্রথার বিরুদ্ধে লড়াই হয়েছে, 50-এর দশকে ভূমির জমিদারি আমরা সরাতে পারছি। এরপরে একটা রাজনীতিতে একটা জমিদারতন্ত্র কায়েম হয়েছে। এই জমিদারতন্ত্রের বিরুদ্ধে কিন্তু লম্বা প্রায় এই 7-8 দশক ধরে লড়াই চলতেছে। এই লড়াইয়ে ধরেন বিভিন্ন সময় বিভিন্ন পরিরূপ পেয়েছে, কিন্তু সবসময় যে ধরেন আমরা বিজয়ী হয়েছি তা না। হ্যাঁ, এই লড়াইটা চলমান আছে। এই লড়াইয়ের মধ্যে যারা লড়াইয়ের মধ্যে আছে তারা ভুলও করছে, অনেক ভুলও হয়েছে, কিন্তু লড়াইটা আছে, লড়াইটা সমাজের মধ্যে আছে। মানে ধরেন কি হয় যে ধরেন প্রত্যেকের রাষ্ট্রে নাগরিক হয়ে ওঠা এবং রাষ্ট্রের মধ্যে তার এজেন্সি ক্লেম করা, এটার একটা মানে জায়গা আছে। এইটা যারা এই এস্টাবলিশমেন্টের অংশ, ওনারা অন্যদেরকে ওই যে তার যে এজেন্সি আছে, ওই এজেন্সিটা স্বীকার করতে চান না। ওইখানে একটা ধরেন সুপ্ত লড়াই আছে। ওই লড়াইটারই বিভিন্ন রকম ধরেন রূপ আমরা দেখতে পাই। মানে আজকে ধরেন যেটা হয়েছে যে ধরেন আমাদের একজন আইনজীবী বন্ধুকে ধরেন কোনো একজন প্রার্থী, আমি নাম নিচ্ছি না, আমি যেহেতু ভিডিওটা দেখি নাই, আমি শিওর না, এই জন্য, কিন্তু ঘটনাটা ঘটেছে, মিডিয়াতে এসছে যে তাকে ব্লাডি সিভিলিয়ান বলা হয়েছে, ব্লাডি সিটিজেন বলা হয়েছে। এটা অবশ্য এটার মধ্যে অবশ্য একটা মজার ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে অন্তত সিটিজেন হিসেবে স্বীকারটা করেছেন। এটুকুও যদি না করতেন তাহলে আমরা কোথায় যেতাম? আমাদের তো সিটিজেন হওয়ার একটা লড়াই কিন্তু আমাদের আছে। এই জন্য কিন্তু আমরা আমাদের পার্টির নাম দিয়েছি ন্যাশনাল সিটিজেন পার্টি, মানে আমাদের নাগরিক হয়ে ওঠার একটা লড়াই আছে। আমাদের তো প্রজা ছিলাম, তো প্রজা থেকে নাগরিক হয়ে ওঠার একটা লড়াই আমাদের আছে। তো অন্তত ব্লাডি হইলেও এখন আমরা অন্তত সিটিজেন। যেহেতু উপরতলা থেকে দলের সিটিজেন অংশটুকু নিয়ে কি কটূক্তি করেছে? হতে পারে, যেহেতু উপরতলা থেকে এটা বলা হয়েছে, তাহলে আমরা এটুকু ধরতে পারি যে আপাতত আমাদেরকে সিটিজেন হিসেবে ধরেন দেওয়া হয়েছে। এবং এটা বলা হয়েছে ওই ইস্যুতে যে দ্বৈত নাগরিকত্ব ইস্যু, এইটা একদম বাংলাদেশ রাষ্ট্রের শুরু থেকে এই পর্যন্ত এটা ছিল, সংবিধানের আর্টিকেল 66-এ এটা আছে, এটা একদম মানে কোনো নাই।
তো দ্বৈত অন্য একটা দেশের নাগরিকত্ব রেখে এটাকে গোপন করেও তারা আসলে সংসদে যেতে চান। এই যে প্রবণতা, এই প্রবণতা এবার অনেক দেখা গেছে এবং আমি ধারণা করছি কিংবা আশঙ্কা করছি যে এমনও কেউ কেউ হয়তোবা ওই পর্দার আড়াল থেকে কিংবা ধরেন ফাইলের নিচ থেকে পার পেয়ে গেছে, যারা নির্বাচন করবেন তাদের দ্বৈত নাগরিকত্ব আছে, এমনও পার পেয়ে গেছেন বলে আমি আশঙ্কা করতেছি। আর যারা এইগুলোর মধ্যে আছেন তারা নাকি আজকে এরকম একটা সিন্ডিকেট করা হয়েছিল, তারা একটা হট্টগোল করে এটাকে মানে পাশ করিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা, যে টাইপ অফ আমি শুনেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এরকম বলা হয়েছে, আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা বলেন এটা কি করব, টাইপ অফ মানে বলটা অন্যদের কোর্টে ঠেলে দেওয়া, মানে আসামির কোর্টে কিংবা অভিযুক্তর কোর্টে। ওখানে তো ধরেন একটা টাইপ অফ আদালত সিচুয়েশন, আদালত অভিযুক্তর কোর্টে বল ঠেলে দিচ্ছে যে আপনারা বলেন কি করব। তখন এইখানে আমাদের আইনজীবী বন্ধুরা গিয়ে বাধা দেয়, তখন এই হট্টগোলটা তৈরি হয়। তো এইটা আসলে খুবই বেসিক নৈতিকতার প্রশ্ন। এখন এই বেসিক নৈতিকতার প্রশ্ন দলগুলোও ধরেন মানে ওই যে জাহেদ ভাই যেটা বলছে এটা ঠিক আছে যে দলগুলোর পক্ষে তো এটা যাচাই বাছাই করা সম্ভব না যদি একজন এটা করে থাকে। যেমন ধরেন এই যে কুমিল্লা 4-এর যে ঘটনা, আমি শুনলাম ওনার নাকি 120 কোটি টাকার উপরে লোন আছে। 120 কোটি টাকার উপরে লোন উনি যখন ওনার মনোনয়ন জমা দিচ্ছেন তখন পর্যন্ত ওই লোনটা কিন্তু আছে। এরপরে যখন আবেদন এসছে, এরপরে উনি রিশিডিউল করার জন্য সামান্য কিছু টাকা দিয়ে এটা আবেদন করেছেন কোর্টে। কোর্ট যখন ওনাকে দিয়েছে, বাধা দিয়েছে, উনি প্রভাব খাটিয়ে এটা চেষ্টা করছিলেন যাতে এটা না হয়। এখনও সম্ভবত ওনার হাইকোর্টে যাওয়ার সুযোগ আছে, এখনও হয়তো বা উনি যেতে পারে। তো এখন এই যে পুরো প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আপনার ধরেন মানে ইভেন জামাত ইসলামের প্রার্থীদের বিরুদ্ধে এই অভিযোগ আছে। আজকে আমরা এরকমও শুনেছি যে জামাত ইসলামের প্রার্থী এবং বিএনপির প্রার্থীরা এইখানে আবার ধরেন একজোট হয়ে গেছিল এগেনস্ট এনসিপি, এইরকম একটা পরিস্থিতি নাকি ওইখানে হয়েছিল। আমি যদিও ওইখানে ছিলাম না, যারা ছিলেন তাদের কাছ থেকে আমি শুনলাম। তো এখন এই যে মানে কি বলবো, যে এই যে জমিদার তন্ত্র, রাজনৈতিক যে জমিদার তন্ত্র, মানে ওনারাই শুধু এমপি হবেন, একটা এস্টাবলিশমেন্টের অংশ ওনারাই থাকবেন এবং ব্লাডি সিটিজেন এবং যারা হচ্ছে যাদের কোনো বংশ পরিচয় নাই তারা আর কখনোই এখানে আসতে পারবেন না। এটার জন্য যত আয়োজন করা লাগে সেই আয়োজনটা দীর্ঘ সময় ধরে এখানে করা হয়েছে। একটা বেসিক প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি বেসিকের কথা বলছেন, আপনি বলছেন আপনাদের লড়াই চলছে, লড়াই চলবে, কিন্তু আপনারা যেই বৈষম্য বিরোধী জোট করেছিলেন বা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের সফলতা কতটুকু? মানে আপনারা এখন যেই বৈষম্য যেগুলো দূর করতে চেয়েছিলেন সেগুলো কি আসলে দূর হচ্ছে বা হয়েছে? বেশিরভাগই হয় নাই। কিন্তু আন্দোলনের ব্যাপারটা হচ্ছে আপনার ধরেন ওই যে ইয়ের মতো কি বলে যে বন্যার মতো, এটা আপনার ধরেন বড় বন্যার মতো আসে, তো যখন পানিটা নেমেও যায় দাগ থেকে যায়। তো বাংলাদেশের ধরেন 24 যে দাগ কেটে দিয়ে গেছে, আপনি 24-এর পেছনে যেয়ে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না। এখন ধরেন এই যে কথা বলছি, এই কথা 2 বছর আগে আমরা বলতে পারতাম না। আপনাকে এই পয়েন্ট ধরে তারপরে আগামীর বাংলাদেশ চিন্তা করতে হবে। আমি নিশ্চিত হাবিব ভাই যেভাবে বলছেন 24-এর আগে কোনো একজন দলের মানে কি বলে যে হাবিব ভাই একজন এমপি ক্যান্ডিডেট, ওনার একজন সহ ক্যান্ডিডেট, ওনারই দলের ক্যান্ডিডেটের বিচার উনি প্রকাশ্য লাইভে চাচ্ছেন, এটা বাংলাদেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তন। তো এটা কিন্তু হয়েছে। তো এখানে আবার ধরেন এক ধরনের বিজয় আছে, কিন্তু তার মানে যে সব বিজয় হয়ে গেছে ব্যাপারটা তা না। এটা লম্বা লড়াই, আরও লড়তে হবে, আরও লড়াই করতে হবে, সেটা লড়বে এখানকার মানুষ। জি, সেটা আমি যার কথা বললাম ওনারা কিন্তু একটা ঐতিহ্যবাহী ফ্যামিলি, সচিব থেকে শুরু করে এমপি মন্ত্রী সবই আছে। উনি নিজেও এমপি হয়েছেন 2বার। উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ। উনি এই ভুলটা এটা তো ভুল, অন্যায়টা কেন অপরাধ করছে। এবং ধরেন এবার যারা স্বতন্ত্র প্রার্থী 5,000 মানে 1% ভোট, এটা উঠাই দেওয়া উচিত। এর প্রতি অনেক ফলস হচ্ছে, সেগুলি মাফ করে দিয়ে সবাইকে করে দিয়েছে। আরেকটা জিনিস কিন্তু সবচেয়ে বড় হচ্ছে এই প্রবাসী ভোটারদের, যেটা দেখলাম সত্যিকার মিথ্যা, বাহরাইনে হয়েছে, কুয়েতে হচ্ছে, এই যে জামাত ইসলামের এই যে ব্যাপার হচ্ছে, এটা প্রবাসী ভোটারদের এর মনে হচ্ছে মেলা বসছে ভোট। এটা সত্য যদি হয়ে থাকে এটা বন্ধ করা উচিত। আর একটা কথা, এই যে রতন যেটা বললেন, 5ই অগস্টের পরে ভাষার যে অবনতি ঘটছে, বিশেষ করে বিদেশে পলায় গেছে যারা পালিয়ে গেছে, থাকেনি। আমরা তো জেলে গেছি, আবার বেরোছি, মার খেয়েছি, আবার জেলে গেছি, আবার রিমান্ডে গেছি। বিদেশে পালায় থেকে এই যে মিথ্যা মানে যে ভাষাগুলি, যাতা ভাষা বলে শোনাও যায় না, কানেও শোনা যায় না, চোখে ওদের মানে মুখের শোনা যায় না, কী সব বিচ্ছিরি গান, আবার কোন ডিকশনারিতে পাইছে না। আমি তো ওই সময় দেশেও তো মানে ডিকশনারি, বাংলা ডিকশনারি নেই। এদের মুখটা বন্ধ করা উচিত, এদের বন্ধ খেতে উচিত এই সমস্ত খারাপ ভাষা বলে। শেষ আমি এই কথা বলতে চাই, এনসিপির ভাইদের প্রতি আমার বক্তব্য থাকবে, সামনের দিকে এগিয়ে যাক।
একটা কিছু ভালো করার চেষ্টা করুক, পারবে না একবারে ছেলেটা হাঁটা শেখে না, জি। হাঁটতে শিখুক, ভালো করতে থাকুক, ভুল করবে আবারই করবে। কিন্তু জামাতের সাথে যাওয়ার কারণে এই জিনিসটা সিম্পেথিটা হারাই ফেলছে আমার কাছে মনে হচ্ছে। জি, ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে আজকে তারেক রহমান একটা প্রসঙ্গ তুলেছেন যে গুম খুন হওয়া নিয়ে যাদের পরিবার এখনো অপেক্ষায় রয়েছে তাদের সাথে আজকে আলোচনা করেছেন, তাদের দুঃখ কষ্টের কথা শুনেছেন। তিনি একটা কমেন্ট করেছেন যে গুম হওয়া স্বজনের অপেক্ষা রাষ্ট্রের জন্য বড় দায়। কিন্তু এই যে বড় দায়ের কথা তিনি বললেন, আমরা 5 অগস্টের পরে যে এই দীর্ঘ প্রায় 63 বছর চলে গেল, এতদিনেও আমরা যাদের গুম হয়েছে, খুন আদৌ হয়েছে কিনা সেই নিশ্চয়তা, সেই নিশ্চিত করাটা বা তাদের অবস্থানটা এতদিনেও নিশ্চিত করা গেল না কেন? এটা কঠিন খুব, মানে আমরা মনে হয় খেয়াল করেছি আজকে আমরা এই ঘটনা যখন অনেকে বক্তব্য দিচ্ছিলেন, জনাব তারেক রহমান আবেগ আপ্লুত হয়েছেন, তিনি কেঁদেছেন। আমার নিজের একই রকম অভিজ্ঞতা আছে। আমি প্রায় বলি আমি এক ধরনের শক্ত মানসিকতার মানুষ, কিন্তু এই যে মায়ের ডাক যে সংগঠনটা ছিল শেখ হাসিনার সময় থেকে, তাদের প্রোগ্রাম যখন হতো, মানে আমি অনেকগুলো প্রোগ্রামে গেছি, মানে আমার বিবেচনায় মানুষের উপরে এর চেয়ে বড় কোনো অপরাধ হতে পারে না। আপনি একটা পরিবারের সবাইকে মেরে ফেলতে পারেন, কিন্তু একটা মানুষকে গুম করেছেন সেই অপরাধের সাথে তুলনা হয় না। কারণ হচ্ছে আপনি জানেন না কি হয়েছে, আসলে পরিণতি কি আমার হয়েছে। কানে বাজে একজন নারী ওরকম একটা প্রোগ্রামে বলছেন যে এখন আর শোক টোক করি না, আমার 4 বছর গেছে, আমি আরো 3 বছর অপেক্ষা করছি, 7 বছর। আমি এগুলো সব ওখানে গিয়ে জানলাম 7 বছর পার হওয়ার পর যিনি গুম বা নিখোঁজ আছেন তার যে অ্যাকাউন্ট আছে সেটা উনি নিয়ন্ত্রণ করার, উনি যেহেতু সেটা নমিনি, উনি এটা নিয়ন্ত্রণ করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এখন না ওনার আর হাজব্যান্ড ফিরে আসছে চাইতে জরুরি হয়ে গেছে যে আমি এখন খেয়ে পড়ে থাকতে পারছি না। একটা ঘটনা শেখ হাসিনার সময় ঘটেছিল, আপনার পরিবারে কেউ যদি গুম হয়, আপনার সাথে আত্মীয় স্বজন কেউ যোগাযোগ করে না, আপনাকে যে কিছু সাহায্য করবে সেটা করে না। অকল্পনীয় মর্মান্তিক সব ঘটনা, মানে এর মতো বিভৎস কিছু হতে পারে না। আমাদের স্টেটে এই ঘটনাগুলো ঘটেছে, সেটা একটা বিরাট দায়, আই অ্যাগ্রি। কিন্তু আমি এটাও খুবই দুঃখের ব্যাপার, যারা ফিরে আসেনি, আই ডাউট যে তারা আসলে আর কখনো ফিরে আসবে। কিন্তু আমরা তো দেখেছি প্রায় 7-8 বছর পরেও অনেককে ফিরে আসতে, যে যারা শেষ পর্যন্ত আসলে এর বেশি আর কেউ আসবে বলে আমার মনে হয় না। কিন্তু উচিত ছিল যে কোনো সাক্ষ্য কেউ দেবেন যে না এদেরকে হত্যা করা হয়েছে। মানে আপনি একজন মৃত মানুষের জন্য তো দোয়া করেন, মানে আমি এক মাকে কাঁদতে দেখেছি, এক স্ত্রীকে কাঁদতে দেখেছি, যে মারা গেলে তো আপনি দোয়া করতে পারেন, আপনি সেটাও করতে পারছেন না, এক বিভৎস সিচুয়েশন। তো আমি মনে করি না আসলে এনারা যারা আর ফিরে আসেননি এরা আর কেউ ফিরে আসবেন। বিএনপি চেয়ারম্যান যে আশ্বাসটা দিয়েছেন যাদের হয়তো গুম হয়েছে সেই পরিবারকে পুনর্বাসন করা কিংবা তাদের বিচারটা যাতে নিশ্চিত করা যায় সেটা করা, রাষ্ট্র এটা করতে পারে। কারণ আবারও বলছি, মানুষের ওপরে গুমের চেয়ে বড় কোনো অপরাধ হতে পারে বলে আমি বিশ্বাসই করি না। আমি আপনার পরিবারে একজন গুম করার চাইতে আপনার পরিবারের 5 জনকে হত্যা করার চাইতে কম। আপনি কাঁদবেন, একটা সময় স্বাভাবিক হয়ে উঠবেন, কিন্তু ওটা হতে পারে। সো তাদের ক্ষতিপূরণ রাষ্ট্র এই দায়িত্ব নেওয়া উচিত, সিরিয়াসলি নেওয়া উচিত এবং বিচার করা উচিত। এই অপরাধের যদি বিচার না হয়, একটা রাষ্ট্র আসলে আর কারো বিচার করার অধিকারই রাখে না। জি, জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছেও এই গুম প্রসঙ্গে জানতে চাইবো যে গুম কমিশনের যে প্রতিবেদন সেখানে বলা হচ্ছে ভোট এলেই গুমটা বেড়ে যেত, অনেক ক্ষেত্রে গুম খুন এই প্রসঙ্গগুলো বেড়ে উঠত। গত 16 বছরে আসলে এই গুম খুনটা এমন নিয়মিত হয়ে উঠেছিল কেন? এই যে কমিশন যে রিপোর্টটা দিয়েছে তারা অনেকগুলো বিষয়কে তাদের বিবেচনার মধ্যে নিয়ে এসেছিল। তার মধ্যে 2014 নির্বাচনের সময় পরিস্থিতিটা কেমন ছিল, 18 সময় কেমন ছিল, 24 সময় কেমন ছিল, এটা দেখাতে গিয়ে তারা দেখিয়েছেন যে স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে যে নির্বাচনকে যে কোনো মূল্যে করতে হবে। নির্বাচনকে যদি কেউ প্রশ্ন করে অথবা নির্বাচনকে যদি কেউ প্রতিহত করতে চায়, তাহলে তারা চিন্তা করেছে, খেয়াল করে দেখবেন, খুব বড় নেতাদেরকে কিন্তু গুম করেনি, আবার একেবারে মাঠ পর্যায়ের কর্মীদেরকেও গুম হতে হয়নি। গুম হয়েছে কিন্তু সংগঠক পর্যায়ের, যারা মাঠ পর্যায়ে ভূমিকা রাখতেন, হ্যাঁ, যিনি সংগঠনটাকে মানে গুছিয়ে তুলবেন সেখানে। ফলে যদি নির্বাচনের সময় এইটা খুব বিবেচনা ছিল তাদের, যে প্রতিপক্ষ কাদের মাধ্যমে কাজ করবে, যাদের মাধ্যমে কাজ করবে তাদেরকেই তারা টার্গেট করেছে। এবং এটা খুবই হিসাবটা যেভাবে তারা দেখিয়েছেন তাতে কিন্তু ওই হিসাব থেকেই এই অ্যানালাইসিসটা দাঁড় করানো হচ্ছে। এটা কিন্তু ধারণা থেকে কথা বলা হয়নি, এটা তারা কথা বলেছেন, তাদের হাতে যে উপাত্তটা আছে, তথ্য উপাত্তটা আছে, তার সেটাকে অ্যানালাইসিস করে তারা দেখেছেন যে এটা বেড়ে যাচ্ছে 14তে, 18তে এবং 24-এ ভোটের সময়। এবং
এর আগে আমরা ওই টাকা পাচারেরও একটা হিসাব দেখেছিলাম, যে টাকা পাচারের রেটটা কোন কোন সময় বাড়ে, নির্বাচনের বছরগুলোতে টাকা পাচারের পরিমাণটা বাড়ে। আচ্ছা, এগুলো অনেকগুলো কিন্তু নির্বাচনের সঙ্গে সম্পর্কিত হয়ে আছে। তারপরে নির্বাচনকে যারা টাকার খেলায় পরিণত করতে চান, নির্বাচনকে যারা ভয়ের সংস্কৃতি দিয়ে আটকে রাখতে চান, নির্বাচনের সময় দেখবেন এই যে সারা বছর কি বেহেস্তের টিকিট কাউকে দেওয়ার কথা শোনা গিয়েছিল, এটা নির্বাচনের সময় শোনা যাচ্ছে। ফলে নির্বাচনের সময় এটাও বাড়ে। মানে নির্বাচন আমাদের দেশে আমরা বলতে বলতে এটা প্রায় বানিয়ে ফেলেছি ঠিক মানে একটা প্রবাদের মতো, যে নির্বাচনকে আমরা উৎসবের মতো দেখি। আসলে নির্বাচন কিন্তু উৎসব না, নির্বাচন একটা মারমুখী প্রতিদ্বন্দ্বিতা। সেই প্রতিদ্বন্দ্বিতা কি হয়ে যাচ্ছে, টাকার প্রতিদ্বন্দ্বিতা, পেশি শক্তির প্রতিদ্বন্দ্বিতা, প্রশাসনকে কে পক্ষে রাখবে অথবা প্রশাসন কার বিপক্ষে গেল সেটা মনিটরিং, ধর্মকে এখানে কাজে লাগানো যায় কিনা, কারো বিরুদ্ধে অপবাদ অপপ্রচার করা যায় কিনা। এবার তো আর একটা ভয়ঙ্কর জিনিস হবে, আগের অপবাদ তো মাইক দিয়ে হতো, এখন তো ডিজিটাল অপবাদ হবে। এখন একটা অপবাদ প্রচার করার পরে 2 দিন পরে হয়তো একজন খবর পাবেন, হাবিব ভাই তো খবর পাবেন 2 দিন পরে, তার কোনো একজন সমর্থক বলবেন হাবিব ভাই আপনার নামে তো এরকম একটা প্রচার হয়েছে, এইটার উত্তর দিতে দিতে তার জান কয়লা হয়ে যাবে। ফলে এই যে এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের গুজব ছড়াবে, অপতথ্য ছড়াবে, এবং সবচেয়ে বড় ক্যারেক্টার অ্যাসাসিনেশন, যেটা জাহিদ ভাই বলেছেন না, যে খুন করার চাইতে গুম করাটা ভয়ঙ্কর। কিন্তু আমরা তো দেখলাম যে খুন গুমের চাইতে ভয়ঙ্কর হচ্ছে কিন্তু ক্যারেক্টার অ্যাসাসিনেশন। আপনার সারা জীবনের অর্জিত সম্মান ধুলায় মিশিয়ে দিতে পারে। এগুলোও কিন্তু একবার কম না। আমরা তো এই নির্বাচনের আগেও দেখলাম কয়েকজনের খুন হতে, গুমের কথা হয়তো এখনো সেভাবে বোঝা যাচ্ছে না। এবারের নির্বাচনকে ঘিরেও কি এই ধরনের শঙ্কা কিংবা নানা ধরনের যেই প্রার্থীরা তাদের ভীতির কথা বলছেন, এমন ঘটনা কি আড়ালে হচ্ছে? আড়ালে না, প্রকাশ্যেই হচ্ছে। খুন যখন হয়ে যায় তখন আর আড়াল থাকে না, গুমটা অনেক সময় আড়াল হয়। নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের সহিংসতা আমাদের দেশে হচ্ছে, যে কারণে তো আমরা সরকারের একটা কার্যকর ভূমিকা প্রত্যাশা করি। যে নির্বাচনের সময় সরকার যদি নিরপেক্ষ না থাকে, প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, তাদের ভূমিকাটা যদি দৃশ্যমান না হয়, তাহলে এই ধরনের সহিংস ঘটনাগুলো বাড়তে থাকে। ইভেন একই দলের মধ্যে নির্বাচন যখন হয়েছিল, যে আমির আমিন নির্বাচন, সেখানেও কিন্তু খুনের বিষয়টা এসে গিয়েছিল। ফলে নির্বাচনকে যদি সুষ্ঠু অবাধ করতে হয়, তাহলে নির্বাচন কমিশনের যেমন ভূমিকা লাগবে, সরকারেরও সেরকম একটা ভূমিকা লাগবে। জি, জনাব ফরিদ, আপনার কাছেও একই প্রশ্ন জানতে চাইবো, যে যেটা রতন সাহেব বলছিলেন যে এই নির্বাচনের সহিংসতা বা নির্বাচনটা হচ্ছে এক ধরনের মারমুখী প্রতিদ্বন্দ্বিতা, আপনি কি এরকম মনে করেন? এটা তো ছিল বাংলাদেশে নির্বাচন মারমুখী প্রতিদ্বন্দ্বিতা, এর মধ্য দিয়ে অনেক ঘটনাই আমাদেরকে কি বলে অনেক জুলুম নির্যাতনের শিকার এবং অভিজ্ঞতার সম্মুখীন আমাদের হতে হয়েছে। ওই যে জাহেদ ভাই যেটা বলছিলেন, আমি এটার সাথে একটু যুক্ত করি। সেটা হচ্ছে যে মানে রিয়েলি আমি গত 15 বছরে যে কোনো কিছু আমার সাথে ঘটবে এটা নিয়ে আমি ভয় পেতাম না। আমার একমাত্র ভয়ের জায়গা ছিল, আমি এমনিতে ভীতু মানুষ, কিন্তু ওই ভয়গুলো আমি কীভাবে যেন জয় করতে পারছিলাম। কিন্তু একটা ভয় আমি জয় করতে পারিনি, যে যদি আমাকে গুম করা হয় তাহলে কী হবে। আমার ওই যে মায়ের ডাকের একটা প্রোগ্রামে আমার স্পষ্ট মনে আছে, আমাদেরই পরিচিত এক ভাবি, ওনার হাজব্যান্ডকে এখনও ফেরত পাওয়া যায়নি। উনি প্রশ্ন তুলেছিলেন যে আমি কি সধবা নাকি বিধবা, আমার সন্তানরা কি এতিম নাকি তাদের বাবা জীবিত। এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর কিন্তু অ্যাজ এ রাষ্ট্র আমরা দিতে পারিনি। এই প্রশ্নের উত্তর আজও আমাদের কাছে নাই। এটা একটা ভয়াবহ অপরাধ। তো আমার এই গুম খুনের জন্য কিছু মামলা হয়েছে, বিচার কার্যক্রম চলমান আছে। আমার কাছে ওই যে যখন ট্রায়ালের বিচারগুলো হচ্ছিল, তখন আমি এগুলো নিয়ে একটু টুকিটাকি ঘাটাঘাটি করছিলাম। সম্ভবত নুরেনবার্গ ট্রায়াল থেকে 4টা অপরাধকে আইডেন্টিফাই করে এই ট্রায়ালগুলো হয়। তো 4টা অপরাধ, যুদ্ধ অপরাধ আছে, গণহত্যা আছে, এরকম আরও 2টা কি যেন আছে। আমি মনে করি গুমকে আলাদা একটা ক্যাটাগরি করে আলাদাভাবে বিচার করা দরকার। কারণ গুমের যে ভয়াবহতা, এটা এত বেশি। মানে ধরেন একজন মানুষকে হত্যা করলে আপনি মেরে ফেললেন, ওই পরিবারের কিন্তু হিলিং হয়, কিন্তু গুমের তো কোনো হিলিং নাই। মানে কোনোদিন সে জানবে না যতদিন বেঁচে থাকে, একদম 4th জেনারেশন পর্যন্ত, যে আসলে ওই লোকটা বেঁচে আছে না মারা গেছে। এটার যে উত্তর, এই উত্তর যে পৃথিবীর কারো কাছে নাই, এইটার আসলে অন্য কোনো কিছুতে হয় না। আজকে এটা আমি খুব সাধুবাদ জানাবো, আজকে তারেক রহমান সাহেব এরকম একটা উদ্যোগ উনি নিয়েছেন। উনি যদি দায়িত্বপ্রাপ্ত হন রাষ্ট্র পরিচালনায়, আমি আশা করব যে ওনার যে ইমোশন আমরা দেখতে পেয়েছি, এই ইমোশনটাকে উনি ধারণ করে সিরিয়াসলি আরও উদ্যোগ নেবেন। মানে আমরা অলরেডি গত 1 বছর 1.5 বছর যেটা হয়েছে, আমি মনে করি এটা এনাফ না।
এই গুমের ব্যাপারে আরও সিরিয়াস উদ্যোগ রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া দরকার। মানে পুনর্বাসন বলতে যেটা হয় যে এক ধরনের করা, পুনর্বাসন কিন্তু প্রধানত পুনর্বাসন আমি মনে করি বিচার করা। বিচারটা হচ্ছে সবচেয়ে বড় পুনর্বাসন। এখানে বিচারের মধ্য দিয়ে যতটুকু সম্ভব হিলিং পাওয়া সম্ভব, এর বেশি অন্য কোনো কিছুর মধ্যে দিয়ে ওই পরিবারগুলো কিংবা ওই ভুক্তভোগীদের পাওয়া সম্ভব না। আমরা আলোচনা আর এক মিনিট আপনারা জানতে চাই। তারেক রহমান যেটা আজকে তার অস্ত্র যে গড়ি গড়ে পড়লো, ছোটবেলার বাবাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, দীর্ঘদিন পর দেশে এসে মা বলে ডাকলেন, মা উত্তর দিলেন না, এক টেবিলে বসে খাওয়ারও খেতে পারলেন না, গল্পও বলতে পারলেন না। সেই মাকে হারানোর পরেও কিন্তু উনি চোখের পানে সম্বরণ করেছিলেন, কিন্তু আজকে গুম খুনের কথা শুনে উনি কি সম্বরণ করতে পারেন নাই। যেটা বললেন, মৃত্যু দিবস নেয়, মারা গেলে পরে ভাগাভাগি, জমি ভাগাভাগি হয়, এখন টাকা উঠানো যায়, গুম হয়ে গেলে জমি জমা ভাগ হয় না, পরিবার অসহায় হয়ে যায়। এটা আজ জন্য বাংলাদেশ না হয়, এবং একটা সামনের দিনে একটা সুষ্ঠু নির্বাচন যেন হয়, কে জিতবে কে হারবে, জনগণ যাকে ভোট দেয় সেই এটা নিয়ে যেন আর আমরা খেলাখেলি না করি। জি, এটা আমার প্রত্যাশা। ডাক্তার জাহিদুর রহমান 30 সেকেন্ডে কিছু যোগ করতে চান? আমার গুম নিয়েই কথা হলো, একটা জাস্ট একটা স্মৃতি, এগুলো একটু মানুষের শুনে রাখা দরকার। একজন মা একটা প্রোগ্রামে বলছেন তার সন্তান গুম হয়ে যাওয়ার 3-4 বছর পর প্রতিটা কলিং বেলে উনি কান পেতে ওঠেন যে হতে তো পারে এটা তার ছেলে ফিরে এসছে। তো যাই হোক, আমরা ভবিষ্যতের বাংলাদেশ, আমরা অন্তত এই বিভৎস মানবাধিকার লঙ্ঘনগুলো যেন না করে। একটা কথা বলে রাখা ভালো, নির্বাচন চুরির পরিকল্পনা যদি না থাকে, এই অপরাধগুলো আসলে আমি মনে করি স্পন্টেনিয়াসলি চলে যাবে, এগুলো থাকবে না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের আজকে এই প্রাণবন্ত সময় দেওয়ার জন্য। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এখানে শেষ করতে হচ্ছে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।